ঘুম ভাঙল দেরি করে। জানালার বাইরে একটা কাক বিচ্ছিরি গলায় ডাকছে, কা কা কা। রাত্রি উঠে বসল। এক হাতে চোখ কচলে বড় করে হাই তুলল। লম্বা ঘুম দিয়ে বেশ ভালো হয়েছে। এক রাতেই গায়ের ব্যথার অস্তিত্ব বিনাশ। শরীর হালকা লাগছে। চোখে মুখে পানি ছিটিয়ে এসে আলমারি খুলল সে। দুদিন যাবৎ কাপড় ধোয়া হয়নি। আধোয়া জামাগুলো চেয়ারের উপর গুটলি পাকিয়ে আছে। দীর্ঘকায় হতাশ শ্বাস বেরিয়ে এলো। তার স্টুডেন্টদের মধ্যে একজন আছে খুব ছোট। এ বছর সবে ক্লাস 3-তে উঠেছে। আজকে জন্মদিন। ওর মা গতকাল আসার সময় বলে দিয়েছে সে যেন অবশ্যই যায়। বাসায় একটা ছোটখাটো অনুষ্ঠান হবে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর মানা করতে পারেনি। এখন বিপত্তি জামাকাপড় নিয়ে। ভার্সিটির বাইরে তেমন কোথাও যাওয়া হয় না। তাছাড়া জামাকাপড়ের পিছে অহেতুক টাকা খরচ করার মানেও নেই। তাই আলমারিতে কয়েকজোড়া সুতি কামিজ আর মায়ের 2-3টে সাদামাটা শাড়ি ছাড়া তেমন কিছু নেই। শাড়িগুলো সে এনেছিল সেই 4 বছর আগে। একা একা থাকবে তাই সরিতি হিসেবে মায়ের শাড়ি নিয়ে এসেছিল সঙ্গে করে। যেন মন খারাপ হলে শাড়িতে হাত বুলিয়ে বলতে পারে, মা তো সাথেই আছে। উদাসীন হয়ে উঠল মনটা। 7-5 না ভেবে হালকা হাতে একটা শাড়ি বের করে নিয়ে বুকে জড়িয়ে রাখল বেশ কিছুক্ষণ। মাকে মনে পড়ছে। বাবার একটা শার্টও আছে আলমারিতে, কিন্তু সেটা ধরার সাহস হয় না এখন। কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে যে। কি দরকার? শাড়িটা পরে নিয়ে ভার্সিটির ব্যাগ গুছিয়ে ঘরের দরজা আটকে বেরিয়ে গেল সে। মুঠোফোনটা অযত্নে পড়ে রইল পড়ার টেবিলের অগোছালো কোণে। ল্যাপটপের কিবোর্ড এফোরোফোর করতে করতে কফিতে চুমুক দিচ্ছে নিভৃণ। মস্তিষ্কের এক কোণে জটলা পাকিয়ে আছে চাপা রাগগুলো। মেজাজে খারাপ হচ্ছে ক্ষণে ক্ষণে। এত অসহনীয় কেন এই অবহেলা? মেয়েটা একটাবার কলব্যাক অন্তত করতে পারত। কিন্তু না, সেটা করারও কোনো প্রয়োজন বোধ করেনি। ভেবেছে হয়তো উনি তো আছেই, ভালো তো বাসবেনি। কফির কাপটা শব্দ করে টেবিলের উপর রাখল নিভৃণ। চোখে তখন ক্রোধের দাবানল। মেঘ ডাকছে। গুরুম গুরুম। বিদ্যুৎ চমকাচ্ছে হালকা পাতলা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ রাঙিয়ে আকাশ দেখল রাত্রি। মনে মনে বলল, আজ আর জল ঝাঁপিয়ে কি লাভ? কাল তো হাজার আকুতিতেও মন গলল না। মেঘবালক সঙ্গে নেই অথচ মেঘেরা ঝরতে প্রস্তুত। কি অমিল! একটা গাড়ি পাশ কাটিয়ে গেল, প্রায় গায়ের উপর দিয়ে। রাত্রি দ্রুত চেপে গেল। অদ্ভুত, গাড়ি চালানোর সময় খেয়াল থাকে না নাকি? হা, আজকে নিভৃণ নিতে আসেনি। হয়তো কাজ আছে। যদিও তাকে নিতে আসাটা কোনো ধরাবাঁধা নিয়ম না, তবু রাত্রির অবচেতন মন আজকাল এটাই চায়। টিউশনি থেকে বের হয়েই নিভৃণকে দেখবে। তার জন্য অপেক্ষা করে আছে মানুষটা। শুধু তার জন্যই। আহা, মন ঠান্ডা করে দেয়া অনুভূতি। রাত্রি হেসে ফেলল। হাঁটতে হাঁটতে কুচির নিচটা এলোমেলো হয়ে গেছে। উবু হয়ে কুচিগুলো গোছাচ্ছে, হঠাৎই সাই করে একটা গাড়ি থামল একেবারে কাছ ঘেঁষে। সোজা হয়ে দাঁড়ানোর আগেই একটা হাত হ্যাচকা টানে তাকে গাড়ির পিছনের সিটে ছুঁড়ে মারল। পিলে চমকে উঠল রাত্রির। ভয় ফর্সা চেহারা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। হৃদস্পন্দন থেমে গেল যেন। কোনো বিপদ হবে না তো? তার 1 সেকেন্ডে গড়ে উঠা সকল ধ্যানধারণাকে ভস্ম করে দিয়ে ভেতরে ঢুকল নিভৃণ। চোখমুখ আশ্চর্য লাল, মুখের হাড় শক্ত। একটা রাগিগা কাঁপিয়ে দেয়া দৃষ্টি নিক্ষেপ করতেই চুপসিয়ে গেল রাত্রি। নিভৃণ ঝুঁকে এলো। পেছনে হাত ঘুরিয়ে দরজাটা ভেতরে থেকে লক করে দিল।
রাত্রি পেছাল। লোকটার কি হলো হঠাৎ? এমন ব্যবহার তো কখনো করে না। আজ কি হলো? জানলার সাথে মাথা লেগে যেতেই কানের পাশটায় এক হাত ঠেস দিল নিভৃণ। রাত্রি কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই সে ভরাট গলায় বলল, ফোন ধরনি কেন? রাত্রি শূন্য মস্তিষ্কে পলক ফেলল। চোখের পাতা সংকুচিত করে বলল, জি। নিভৃণের ক্রোধের পারদ সীমা লঙ্ঘন করে গেল। জানলার কাছটায় বিকট শব্দে আঘাত করে সে চিৎকার করে উঠল, তোমাকে কতবার ফোন করেছি কাল রাতে? কোনো হিসেব আছে? আমার কোনো দাম নাই তাই না? কোনো মূল্য নাই আমার কথার? বিরক্ত করি? পিছে পিছে ঘুরি বলে সস্তা হয়ে গেছি? আনসার মি ড্যাম ইট। খবরদার, চুপ করে থাকবা না রাত। আমি কিন্তু নিজেকে সামলাতে না পেরে আবারও বিকট জোরে বাড়ি মারল নিভৃণ। কপালের রগগুলো বোধহয় এক্ষুনি চামড়া ফেটে বেরিয়ে আসবে। নিজের সত্তাটা আর নিজের মধ্য নেই। রাত্রি মাথা নিচু করে ফেলল। ভয়ে হাত কাঁপছে। এ কোনো রূপ? নিভৃণ তো কখনো তার উপর রাগ দেখায় না। এহেন অচেনা রূপ, ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রূঢ় ব্যবহারে সহির থাকতে পারল না আদুরে প্রেমিকার মেয়েলি মন। কোলের দিকে তাকিয়েই ফুপিয়ে উঠল সে। গাল বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে ভেজা কণ্ঠে বলল, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। নিভৃণ আরো জোরে ধমকে উঠল, ঘুমিয়ে পড়েছিলে? কেন ঘুমিয়ে পড়েছিলে? রাত্রি কাঁদতে কাঁদতেই হাতের উল্টোপিঠ দিয়ে চোখ মোছার নিষ্ফল চেষ্টা করল। বলল, আপনিই তো বলেছিলেন। নিভৃণ চুপ হয়ে গেল। ভ্রু কুঁচকে মনে মনে স্বগতোক্তি করল, আমি বলেছিলাম? ও হ্যাঁ, আমিই তো বলেছিলাম। নিজের বোকামোর স্পষ্ট হয়ে উঠতেই শান্ত হয়ে পড়ল সে। রাত্রি তখনও সশব্দে ফুপিয়ে চলেছে। নিভৃণের থেকে এমন ব্যবহার সে কখনোই আশা করেনি। কখনো না। মানছে, লোকটার রাগ অনেক, তবুও তাকে এভাবে ধমকাবে? নিভৃণ দুচোখ বুজে রাত্রির কাঁধে কপাল ঠেকাল। এই সহজ বিষয়টা তার মাথায় ঢুকেনি। সে তো নিজেই কাল বলে এলো ঘুমিয়ে পড়তে। তার উপর মেয়েটার শরীর খারাপ ছিল। ঘুমের ঘোরে হয়তো শুনতে পায়নি। তার তো বোঝা উচিত ছিল। কাঁধে কপাল রেখেই ধীর গলায় বলল নিভৃণ, ফোন কোথায় তোমার? কলব্যাক করলেই তো পারতে। রাত্রি অশ্রুসিক্ত গলায় বলল, ফোন তো বাসায়। আমি ফোন নিয়ে বেরোই না। চুরি টুরি হয়ে গেলে পড়ে। আর সকালে দেরি করে ঘুম ভেঙেছিল, ফোন দেখার সময় পাইনি। তাছাড়া আমার ফোনে তেমন কেউ কল দেয় না। শুধু মার সাথে কথা বলার জন্য ফোনটা কিনেছি। নিভৃণ ফোঁস করে শ্বাস ছাড়ল। এটা কি করল সে? মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করে ফেলল? এভাবে কাঁদিয়ে দিল? ভয় পাইয়ে দিল? রাত্রি ফোলা ফোলা চোখে চাইল। নিভৃণ তার কাঁধে মাথা এলিয়ে দিয়েছে। তবে শরীরের ভর ধরে রেখেছে। নতুবা সে সহ্য করতে পারত না। নিভৃণ নির্বিকার। রাত্রি আলতো করে তার পিঠে হাত রাখল। কান্না থেমে গেছে। এক হাতে পিঠ আঁকড়ে ধরে নিচু গলায় বলল সে, আপনি এত রেগে যান কেন? নিভৃণ নিশ্চুপ। মুখে কিছু না বলে আস্তে করে হাত উঠিয়ে রাত্রির গাল, চোখ মুছিয়ে দিল। মাথার হাত বুলিয়ে দিল। রাত্রি বুঝতে পারছে লোকটা শরীর ছেড়ে দিচ্ছে। তার উপর ভর দিচ্ছে। শ্বাস প্রশ্বাস খুব ঘন। কি হয়েছে? রাত্রির আতঙ্কিত গলা। নিভৃণ উঠে গেল।
এক হাতে মাথার ঝাঁকড়া চুল পিছের দিকে চেপে ধরে এলোমেলোভাবে বলল, কোলে একটু মাথা রাখি। রাত্রি আবার ধাক্কা খেল। লোকটা এভাবে কথা বলছে কেন? কণ্ঠ কেমন জড়িয়ে যাচ্ছে। ভ্রুর মাঝখানে গাঢ় একটা ভাঁজ। উনার কি খুব কষ্ট হচ্ছে? সে সম্মতি দেয়ার আগেই সিটে শটান হয়ে শুয়ে কোলে মাথা রেখে চোখ বুজল নিভৃণ। রাত্রি পা আড়াআড়িভাবে ভাঁজ করেই বসেছিল বিধায় সমস্যা হল না। গা শিরশির করে উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে নড়েচড়ে বসতেই নিভৃণ অস্পষ্ট স্বরে বলল, নড়ো না। থেমে গেল সে। আলতো করে ঝাঁকড়া চুলে হাত গলিয়ে বলল, আপনার মাথা ব্যথা করছে? নিভৃণ ওর দিল না। রাত্রি নিজ থেকেই কপালে হাত রাখল। মেসেজ করে দিল, চুল টেনে দিল। খানিক বাদে নিভৃণ কিছুটা ধাতস্থ হল। ব্যথা বোধহয় কমেছে। কপালের ভাঁজগুলো মিলিয়ে গেছে। চোখের পাতা শান্ত। হালকা ঠোঁট নাড়িয়ে সে বলল, আমার রাগটা একটু বেশি রাত। তুমি সামলাতে পারবে না? মানুষটা যে এতক্ষণ যাবৎ তাকে তুমি বলে ডাকছে বিষয়টা এখন মনে আটকাল। কি মধুর, আপন একটা ডাক। রাত্রি ছোট্ট করে ওর দিল, পারব। বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এত প্রতীক্ষার বৃষ্টি। রাত্রি চুলে বিলি কেটে দিতে দিতে জানলার বাইরে চেয়ে রয়েছে। পুরো পৃথিবীর কাছে সে শক্তপোক্ত একটা মেয়ে হলেও এই মানুষটার কাছে এলে কেমন আদুরে হয়ে যায়। নরম সরম ছোট্ট একটা মেয়ে। প্রেমিকের কাছে এলে পাথর গলে পানি। বৃষ্টির মাতাল তরঙ্গ কর্ণকুহরে নিজের উপস্থিতি জানান দিতেই নিভৃণ ডাকল, রাত। হু। বৃষ্টি হচ্ছে। হু। ভিজবে না? হু। নিভৃণ মাথা বাঁকিয়ে তাকাল। চোখে চোখ রাখতেই লাজুক মেয়েটার ফোলা ফোলা চাহনি নজরে এলো। কেঁদে যেন রূপ বেড়ে গেছে। লাল মায়া ছড়িয়ে পড়েছে। ঠোঁট লাল, গাল লাল, চোখ লাল, নাকের ডগা লাল। নিভৃণ হেসে ফেলল। রাত্রি দৃষ্টি লুকিয়ে ফেলল। কাঁধের আঁচল টেনে ঠিক করল। এতক্ষণে মেয়েটার দিকে পূর্ণদৃষ্টি পড়ল নিভৃণের। চোখের মনি তীক্ষ্ণ হয়ে উঠল। চাহনি ভিন্ন হয়ে উঠল। অন্যরকম গলায় শুধালো সে, শাড়ি পরেছ রাত? ভীষণ সুন্দর দেখাচ্ছে তো। ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। থেমে থেমে আকাশ কাঁপানো বজ্রপাতের শব্দে আলোড়িত হয়ে উঠছে চারিপাশ। পরমুহূর্তেই আবার ডুব দিচ্ছে অতল অন্ধকারে। গাড়ির ভেতরের পরিবেশ অতীব ঠান্ডা। ফুলস্পিডে এসি ছাড়া কাচবন্ধ গুমোট বাহনটাকে হিমাগারের থেকে কম মনে হচ্ছে না। পাতলা সুতির শাড়ি ভেদ করে শীতল বাতাস শরীর ছুঁয়ে যেতেই গায়ের লোম ভয়ঙ্করভাবে কাটা দিয়ে উঠছে রাত্রির। ফর্সা চোখমুখ এতক্ষণ ভয়ে চুপসে গেছিল আর এখন ঠান্ডায় শুকিয়ে কাঠ। তাপমাত্রাটা শরীর একদম মানিয়ে নিতে পারছে না। নিভৃণ কোল থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসল। রাত্রি তৎক্ষণাৎ সিট থেকে পা নামাল। আঁচল কুচি সমস্ত বিগড়ে গেছে। এলোমেলো, হজবরল হয়ে কাপড় ঘুচে আছে। মাথার চুল অবিন্যস্ত সিথিতে কাঁধের এদিক ওদিকে ঝুলে পড়েছে। রাত্রি ঠোঁট দিয়ে অপছন্দসূচক শব্দ করল। শাড়িতে পিন আটকায়নি একটাও। সুতির শাড়ি বলে সমস্যাও হয়নি। কিন্তু একটু আগের টানাহেচড়ায় সব ভেস্তে গেছে। দুহাতে চুল মুঠ করে খোপা করার জন্য হাত উঠাল সে। আঁচল সরে অনাবৃত হয়ে গেল মেধহীন ফর্সা উদর। নিভৃণ তখন খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটার রূপ মুখস্থ করে নিচ্ছিল। হঠাৎ করে কিছু নিষিদ্ধ অংশ চোখের সামনে উন্মুক্ত হয়ে উঠতেই ঘাবড়ে গেল সে। রাত্রি মনোযোগ দিয়ে চুল পেঁচাতে ব্যস্ত। বেখেয়ালি প্রেমিকার চরম খেয়ালহীনতায় প্রেমিকের নাজেহাল চোখ দুটো সহির চেয়ে রইল এক সমুদ্র নিমগ্নতায় ডুবে।
রাত্রি খোপা শেষে হাত নামাল। নিভ্রান ক্ষণিকেই চোখ সরাল। চটপট জানালার কাচ নামিয়ে দিল। ঘাড়গলা এসির মধ্যেই ঘেমে উঠেছে। উত্তপ্ত অপরূপা পাশে আছে যে। জানালা দিয়ে খরসান তালমাতাল হাওয়া এসে সময়টা থমকিয়ে দিল যেন। রাত্রি আবার শিরশির করে উঠল। দাঁতে দাঁত লেগে ঘর্ষণের শব্দ সৃষ্টি হল। নিভ্রান তখন শক্ত চোখে বৃষ্টি দেখছে। ওদিকে তাকানো বারণ। তাকিয়ে ফেললে অপরাধ। বারণ শুনতে অপ্রসন্ন নির্লজ্জ মন। অপরাধেই ঝোঁক বেশি তার। রাত্রি ঝিলে আঁচল টেনে এক পলক নিভ্রানের দিকে চাইল। লোকটার কি শীত করে না? এই ঠান্ডা গায়ে জানালায় চেপে শার্ট ভেজাচ্ছে। কে জানে, এখন যদি ভিজতে বলে তবে তো অসম্ভব। এই আধখোলা কাপড় নিয়ে বৃষ্টিতে ভেজা অকল্পনীয় ব্যাপার স্যাপার। স্যাঁতস্যাঁতে একরোখা কণ্ঠে সে আগে ভাগেই বলল, আমি কিন্তু ভিজতে পারব না। আপনি অযথা আবদার করবেন না। নিভ্রান ঘাড় ফিরাল। একচোট আপাদমস্তক চোখ বুলিয়ে বিড়বিড় করল, তুমি ভিজলে আজ নির্ঘাত অঘটন ঘটে যাবে রাত। রাত্রি বুঝতে না পেরে বলল, জি। নিভ্রান দুর্বোধ্য হাসল। জানলার বাইরে দৃষ্টি স্থাপন করল, কেন ভিজতে পারবে না? শাড়ি পরেছি যে। ভিজলে খুব বাজে দেখাবে। নিভ্রান এবার সরাসরি চোখে চোখ রাখল। রাত্রির আকস্মিক অপ্রস্তুত ভাবটাকে আরও একটু বাড়িয়ে দিতে এক ভ্রু উঁচিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, তোমাকে ভেজা শরীরে আগে দেখিনি আমি। নিভ্রানের ঠোঁটের বাঁকালো হাসি, ধার ধার পুরুষালী চাহনি, লাজহীন সুপ্ত প্রশংসার দংশনে গোছানো কথা মুখেই আটকে গেল রাত্রির। অস্বস্তিকর হয়ে উঠল হাত পা। লজ্জায় কানের লতি পর্যন্ত লাল। নিভ্রান হো হো করে হেসে উঠল। ভয় নেই, ভিজতে বলবো না। তুমি শাড়িটা গোছাও, তারপর গাড়ি স্টার্ট দিচ্ছি। রাত্রি একটা একটা করে কুচি সোজা করল। নিচু গলায় বলল, আপনি হঠাৎ আপনি থেকে তুমিতে চলে গেলেন যে। মানুষটা হঠাৎ আপন হয়ে উঠল যে। বলে একটু চুপ থেকে আবার বলল, আবার আপনিতে চলে যাব? না না, সেটা বলিনি। রাত্রির ধুমায়িত লাজুক স্বর। নিভ্রান ওর দিল না। রাত্রি শাড়ি গুছিয়ে নিতেই বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ল সে। আধভেজা গায়ে সামনের সিট থেকে ছাতা নিয়ে গাড়ি ঘুরে এপাশে এসে দাঁড়াল। দরজা খুলে ছাতা ধরে বলল, আসো, সামনে যেয়ে বসো। রাত্রি বেরোল। কি তেজি বর্ষণ! সামনে দেখা যাচ্ছে না। রাস্তায় পানি জমে বিচ্ছিরি অবস্থা। পা গোড়ালির উপর অবধি ডুবে যাচ্ছে। নিভ্রান ব্যস্ত ভঙ্গিতে এক হাতে রাত্রির মাথার উপর ছাতা ধরে অপর হাতে কুচি উপরের দিকে টেনে ধরল। তাড়াহুড়ো গলায় বলল, আস্তে, পিছলা খাবা কিন্তু। আমাকে ধরো। রাত্রি বাধ্যমতন আলতো করে নিভ্রানের কোমরের শার্ট শক্ত করে মুচড়ে ধরল। ছপছপ আওয়াজ তুলে দুকদম এগিয়ে ফ্রন্ট সিটে ঢুকে বসল। নিভ্রান দরজা লক করে দিয়ে ড্রাইভিং সিটে বসল। পিঠের শার্ট পুরো ভিজে গেছে। মাথাটা একটু ছাতার ভিতর ছিল, তবু চুলের ডগা থেকে পানি ঝরছে। ভেজা হাতেই চুল ঝাড়ার চেষ্টা করল সে। রাত্রি আচমকাই ঝুঁকে গেল। শুকনো আঁচল দিয়ে চুল মুছিয়ে দিতে দিতে বলল, আমি পেছনে বসলেই তো হতো। শুধু শুধু ভিজলেন। রাত্রির কাছ থেকে হঠাৎই এই অপ্রত্যাশিত ভালোবাসা পেয়ে খুশিতে ঝলমল করে উঠল নিভ্রানের চোখজোড়া। তবে তা প্রকাশ পেল না। মনের গহীন কোণেই চাপা পড়ে রইল খুব যতনা। গাড়ি চলছে। সামনের কাজটা বারবার ঝাপসা হয়ে আসছে। তা মুছে দেয়ার কাজে নিয়োজিত কাঠি দুটো অবিশ্রাম দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হচ্ছে জল সামলাতে। নিভ্রান খুব সাবধানে ড্রাইভ করছে।
রাস্তায় এমনই পানি, তার উপর এমন ঘোলাটে কাছে নির্বিঘ্নে গাড়ি চালানো বড়ই দুষ্কর। সামনে বসা এসির বাতাসটা আরো ভালো করে ঝাপটে ধরছে। রাত্রি উসখুস করল, এসিটা বন্ধ করে দিন না, শীত করছে তো। নিভ্রান মনে মনে বলল, আমাকে উষ্ণতার সাগরে ডুবিয়ে তোমার শীত করছে তপ্তময়ী? সিরিয়াসলি? তবে মুখে বলল, আমার গরম লাগছে, এসি বন্ধ করলে নিশ্চিত হিটস্ট্রোক করব। রাত্রি অবাক চোখে চাইল। তবে কথা সত্য, নিভ্রানের গলার কাছে বাস্তবিকই ঘাম জমেছে। এটা বন্ধ করে দুপাশের কাচ নামিয়ে দিন, তাহলেই তো হয়। কাচ নামালে ভিজে যাবা। ভিজব না, আমার সত্যি শীত করছে। দেখুন গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে, দেখুন, বলে হাত বাড়িয়ে দেখালো সে। নিভ্রান হাসল, ঠোঁটে হাসি বজায় রেখেই বিনা বাক্য এসি বন্ধ করে দিল। জানালার কাচ নামাল। রাত্রি হাত বাড়িয়ে পানি ধরল। কোমর বাঁকিয়ে উল্টো দিকে ঘুরে জানালায় দুহাত রেখে বৃষ্টি দেখায় মনোযোগী তরুণী হয়ে উঠল। নিভ্রান এক পলক তাকাল। বেশ কিছু সময় তাকিয়েই থাকল একাধারে। মেয়েটাকে কে বলেছিল এই সর্বনাশা শাড়ি গায়ে জোড়াতে? কে বলেছিল এত খামখেয়ালিপনা করে বৃষ্টি দেখতে? দৃষ্টি সংযত করতে অক্ষম নিভ্রান উপায়ন্তর না পেয়ে শেষমেশ গাড়ির ইনার লাইটটা নিভিয়ে দিল। হঠাৎই আলো নিভে যাওয়ায় সচকিত ভঙ্গিমায় ঘাড় ফিরাল রাত্রি। ভ্রু কুঁচকে বলল, কি হল? এটা নষ্ট হয়ে গেল? আমি নিভিয়ে দিয়েছি। কেন? আর সম্ভব হচ্ছে না। রাত কপালের ভাঁজ আরো গাঢ় হল। কি সম্ভব হচ্ছে না? তোমাকে দেখা। রাত্রি অস্ফুট স্বরে আওয়াজ করল। কিছু বলার আগেই নিভ্রান থামিয়ে দিল, এখন চুপ, আর কথা না। নিশীথিনীর স্তব্ধতা ফুঁড়ে প্রবল জলধারার ঝমঝম শব্দ এখন অবধি প্রবহমান। বৃষ্টি থামেনি। বৃষ্টিমুখর ঝিমানো আবহাওয়ায়ও রাত্রির চোখে ঘুম নেই, বরং অস্থিরতায় কাতরাচ্ছে সে। উৎকণ্ঠা রুদ্ধশ্বাসে পার হচ্ছে প্রতিটি সেকেন্ড। বারবার ঘাম দিয়ে উঠছে শরীর। ওড়নার আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বাম হাতটা ক্লান্ত। তখন বাসায় ফিরতে ফিরতে প্রায় 10টাই বেজে গেছিল। রাতের খাবার রান্না করা ছিল না। গোসল সেরে ভাত তরকারি রান্না করে খেয়ে দিয়ে সব গুছিয়ে বিছানায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিল। মায়ের সাথে গতপরশু কথা হয়েছে। গতকাল হয়নি, ফোনে টাকা ছিল না। আজ আগেভাগেই টাকা ভরে এনেছিল রাতে ফোন দিবে বলে। কিন্তু তখন ফোন হাতে নিয়ে দেখেছে মামার নাম্বার থেকেই 5টা মিস কল। লাস্ট ফোনটা এসেছিল ঘণ্টাখানেক আগে। সেই থেকে এখন রাত 2টা 25। এই ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভই হচ্ছে না। না জানি কোনো বিপদ হয়েছে। মামা নামক লোকটার উপর একরত্তিও বিশ্বাস নেই। টাকার জন্য সব করতে পারে। একটা বিশ্রী মনমানসিকতার সর্বোত্তম উদাহরণ এই মামা। রাত্রি আবার ফোন দিল। রিং হয়ে এক পর্যায়ে কেটে গেল ফোন। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ব্যাকুলতায় রগগুলো ছিঁড়ে যাচ্ছে বোধহয়। রক্তাক্ত হয়ে যাচ্ছে মস্তিষ্ক। ফোন রেখে উঠে দাঁড়ালো রাত্রি। বার কয়েক এপাশ থেকে ওপাশ পায়চারি করল। মায়ের কিছু হল না তো? আল্লাহ সহায় হও। রিং বাজল গুনে গুনে আধ ঘণ্টা পর। রাত্রি এলোমেলো হাতে কানে তুলল। শ্বাস গলায় আটকে বলল, হ্যালো মা। ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না। শোনা গেল মামির রাগী কণ্ঠ। মা আইব কোথ থেইকা? মারে তো ফালায়া শহর চইরা বেড়াইতেছ। যত বোঝা আমাদের ঘাড়ের উপর। রাত্রির মেজাজ বিগড়ে গেল।
ফালতু কথা বলবেন না খবরদার। মা কোথায়? ফোন ধরছিলেন না কেন? মাকে দিন, আমি কথা বলবো। মাইয়া বানাইছে একটা বেয়াদব। চুপ করো তো মামার আবছা কণ্ঠস্বর। ফোনটা বোধহয় মামির কাছ থেকে কেড়ে নেয়া হলো। রাত্রি বুঝল কিছু একটা তো হয়েছে। মামা কিছু বলার আগেই সে কাঠোকাঠ কণ্ঠে বলল, আমি তো বললাম মাকে দিন। দিচ্ছেন না কেন? ওপাশ থেকে মামার আমতা আমতা শোনা গেল। রাত্রি আবারও চিৎকার করতেই সে ধমকে বলল, বুবু হাসপাতালে, একটু অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তাররা দেখতেছে। এত চিল্লাচিল্লির কি আছে? রাত্রি থমকে গেল। চোখ দিয়ে পানি পড়লেও গলায় দরাজ ভাব। কি হয়েছে মার? অসুস্থ নাকি আপনারা কিছু করেছেন? মামা, দেখুন ভালো হবে না কিন্তু। আমরা কেন কিছু করমু? আমি তো আরো হাসপাতালে নিয়ে আসলাম। এমন এই হাসপাতালের খরচ দিতে যাইয়া হিমশিম খাইতেছি, তোমাকে তখন এতবার ফোন দিলাম। কিছু টাকা পাঠাও। সব চিকিৎসার খরচ কি আমরাই দিমু নাকি? রাত্রি দাঁতে দাঁতে চেপে ওর দিল। আপনার টাকা দিতে হবে না, আমিই দিব সব। দয়া করে টাকার জন্য আবার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আইসেন না। দোহাই লাগে। মাকে দিন, আমি কথা বলবো একটু। বুবু এখন কথা বলতে পারবো না, জ্ঞান নাই। পাশ থেকে কেউ একজন বলল, আপনাদের না বললাম রক্তের ব্যবস্থা করতে? পেশেন্টের অবস্থা খারাপের দিকে। রাত্রি সজোরে চেঁচিয়ে উঠল, আমার মার কিছু হলে আমি কাউকে ছাড়ব না কিন্তু। ওপাশ থেকে ফোন কেটে গেল। হেঁচকি তুলে ফুপিয়ে উঠল রাত্রি। আবার ফোন করে শুধু বলল, দয়া করে সকাল পর্যন্ত একটু খেয়াল রাখেন মামা। আমি এখনই রওনা দিচ্ছি। আমি আসলে আপনার আর কিছু করতে হবে না। দোহাই লাগে ততক্ষণ একটু খেয়াল রেখেন। রাত তখন ৩টা। তার উপর বৃষ্টি। বাড়ি ভাড়ার জন্য রাখা ৫,০০০ টাকা আলমারি থেকে বের করে ব্যাগে ভরল রাত্রি। মাথায় শুধু চলছে মায়ের কাছে যেতে হবে। সেই ছাড়া তার মাকে দেখার কেউ নেই। আর ওই লোকটার ভরসায় তো একদমই না। কাপড় টাপড়ের ঝামেলা করল না, শুধু হ্যান্ডব্যাগে টাকা, ফোন নিয়ে গেট তালা দিয়ে বেরিয়ে গেল। বেল বাজালো বাড়িওয়ালার দরজায়। খুলল রাহেলা। চোখে ঘুম ঘুম, প্রচণ্ড বিরক্তিভাব। রাত্রিকে দেখেই তিক্ত কণ্ঠে বলে উঠল সে, পাগল টাগল হইয়া গেছো তুমি? এতরাতে এমন পেরেশানির মানে কি? রাত্রি গায়ে মাখল না। বিনীত কণ্ঠে বলল, আন্টি আমি বের হব। মেইন গেটের তালাটা খুলতে হবে। আঙ্কেলকে বলুন একটু খুলে দিতে। পাগল হইস? এই মাঝরাতে মাইয়া মানুষ একলা একলা কই যাইবা তুমি? মা খুব অসুস্থ আন্টি, মাত্র খবর পেলাম। এখনই রওনা দিতে হবে। চট্টগ্রাম দূরের রাস্তা, পৌঁছাতে খুব দেরি হবে। আপনি আঙ্কেলকে ডেকে দিন, আমি উনার অনুমতি নিয়েই যাব। তোমার আঙ্কেল ঘুমে, শরীর ভালো না উনার। তোমার এই রাতে যাওয়া লাগব না, সকালে যাইও। এখন ঘরে যাও গা। বিনীত স্বর বদলে গেল রাত্রির, বলছি তো আমি এখনই যাব। আপনি রহমান আঙ্কেলকে ডাকুন না। রহমান সাহেবকে ডাকতে হল না, তিনি নিজেই উঠে এলেন। তিনি আসতেই যেন একটু ভরসা পেল রাত্রি। সব খুলে বলতেই রহমান সাহেব বললেন, আচ্ছা চলো, তোমারে বাস স্ট্যান্ডে পৌঁছায় দিয়াছি। একলা কেমনে যাইবা? চলো। রাহেলা তেলেবেগুনে জ্বলে উঠল। গরম কণ্ঠে রহমান সাহেবকে বলল, খবরদার তুমি বৃষ্টির মধ্য বাইর হইবা না। শরীর ভালো না তোমার। এই মাইয়া কোনো ঝামেলায় ফালাইব কে জানে।
গেট খুইলা দাও, যাওগা। রহমান সাহেব আপত্তি করে কিছু একটা বলতে নিচ্ছিলেন। রাত্রি তাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলল, সমস্যা নেই আঙ্কেল, আমি একাই পারব, আপনি শুধু গেটটা খুলে দিন। দেরি হয়ে যাচ্ছে। 3:45। রিকশায় করে বাসস্ট্যান্ডে পৌঁছালো রাত্রি। ভাড়া মিটিয়ে মাথায় ছাতা ধরে ডুবো পানিতেই পা নামিয়ে দিল। রহমান আঙ্কেল ছাতা দিয়ে দিয়েছিলেন সঙ্গে। রিকশাও তিনিই ঠিক করে দিয়েছিলেন। রাস্তা শুনশান। একটু দূরে কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে বাসের জন্য। রাত্রির মুখে ভয়ের ছিটেফোঁটাও নেই। মাঝেমধ্যে অবশ্য চোখ ঝাপসা হয়ে আসছে, তবে পানি গড়ানোর আগেই মুছে ফেলছে সে। ভেঙে পড়লে চলবে না। কিছুদূর এগিয়ে টিকিট কাটার জন্য কাউন্টারে যেতেই মাথা রীতিমতো ঘুরে উঠল। চট্টগ্রামের বাস নাকি আসতে দেরি হবে। ভোর 5টার মতো বেজে যেতে পারে। এমন এই ঝড় বৃষ্টি, তার উপর কোনো একটা কারণে বাস আটকা পড়েছে কোথাও। রাত্রি চুপচাপ সরে আসলো কাউন্টারের সামনে থেকে। এক হাতে মাথা চেপে ধপ করে বসে পড়ল পাশের বেঞ্চিতে। এখন কি করবে? কিভাবে যাবে? এখানে অপেক্ষাই বা করবে কিভাবে? চরম অসহায়ত্বে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ল। মাথা নিচু করে আশেপাশে সবার থেকে তা আড়াল করে নিল। মানুষজন কাঁদতে দেখলে সুযোগ পেয়ে যাবে, ফুটবল ভেবে ফেলবে। শেষমেশ নিরুপায় হয়ে নিভ্রানকে ফোন দিল রাত্রি। এতক্ষণ নিভ্রানের কথা মাথায় আসলেও অযথা তাকে বিরক্ত করতে চাচ্ছিল না। নিজের কাজের জন্য অন্যকে বিরক্ত করা তার পছন্দ না। প্রথমবারেই রিসিভ হলো ফোন। ওপাশ থেকে নিভ্রানের আদরমাখা ঘুমজড়ানো কণ্ঠ। হ্যালো রাত, এত রাতে ফোন দিল যে? তুমি ঠিক আছো? রাত্রি ডুকরে উঠল। শক্তপোক্ত মেয়ের আদলে লুকিয়ে থাকা মায়ের চিন্তায় বিধ্বস্ত ভাঙাচোরা মেয়েটা বেরিয়ে এলো। নিভ্রানের ঘুম ছুটে গেল মুহূর্তেই। ধরফরিয়ে উঠে বসল সে। কাঁদছ কেন? কি হয়েছে? রাত, কথা বলো। রাত্রি ভাঙা স্বরে বলল, আপনি একটু বাসস্ট্যান্ডে আসতে পারবেন? বাসস্ট্যান্ডে? তুমি এত রাতে ওখানে কেন? হ্যালো। রাত্রির কান্না বেড়ে গেল। এই মানুষটার সামনে নিজেকে লুকাতে পারে না সে। মা খুব অসুস্থ, বাড়ি যেতে হবে। এখানে বাস নেই। আমি। নিভ্রান পুরো কথা শুনল না। গায়ে শার্ট জোড়াতে জোড়াতে বলল, আচ্ছা, আমি আসছি। কাঁদে না, আমি আসছি। নিভ্রান পৌঁছালো খানিক বাদেই। ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে এসেছে। রাত্রিকে সহি সালামত বেঞ্চির এক কোনায় বসে থাকতে দেখেই বুকভরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাত্রি জবুথবু হয়ে চুপচাপ বসে আছে ছাউনির নিচে। নিভ্রান কাছে গেল। আশেপাশে দেখে নিয়ে হাত ধরে গাড়িতে নিয়ে বসালো। মেয়েটার চোখমুখ ফুলে আছে। নিভ্রান শ্বাস ফেলল। ড্রাইভিং সিটে বসে সিটবেল্ট বাঁধতে বাঁধতে বলল, আমাকে আগে বলবা না রাত? এভাবে একা একা কেউ আসে? যদি কোনো বিপদ হয়ে যেত? এই নরম স্বরের বিপরীতে নিজেকে আর সামলাতে পারল না রাত্রি। এতক্ষণের সব কষ্ট যেন এক ধাক্কায় বেরিয়ে এলো চোখ ফেটে। নিভ্রান এক হাতে তাকে বুকে টেনে নিল। রাত্রি তখনও কাঁদছে। এই একটা মানুষই তো আছে যার কাছে সে কাঁদতে পারে। নিভ্রান অবাক চোখে ক্রন্দনরত মেয়েটার দিকে চেয়ে রয়েছে শুধু। চোখে বিস্ময়। রাত্রি হাউমাউ করে কাঁদছে। কান্নার দমকে শ্বাস আটকে আটকে আসছে। কয়েকবার মুখ হা করে দম নিতে হচ্ছে। নিভ্রান বিহবল চোখে চেয়ে দীর্ঘ শ্বাস ফেলল। মেয়েটাকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো। এমন পাগলের মতো কাঁদতে দেখেনি। রাত্রি আবারও মুখ হা করে শ্বাস নেয়ার চেষ্টা করল।
এবার তাকে বুক থেকে সরালো নিভৃণ। গালে হাত রেখে চোখমুখ মুছিয়ে দিল। লাভ হল না, পানি গড়িয়েই চলেছে। অবিশ্রাম, অনবরত। রাত্রি থমকে থমকে বলল, আমার মামাকে। ওরা উত্তেজনায় বাকিটা উচ্চারিত হল না। কণ্ঠ আটকে গেল। চিবুক উঁচিয়ে হেঁচকি তুলল সে। নিভৃণ ফের চোখ মুছিয়ে দিল। দুগালে হাত রেখে মুখ বরাবর ঝুঁকে বোঝানোর মতো করে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শুনো। এভাবে কাঁদলে হবে? বলেছিলাম না তোমাকে কান্না মানায় না। শান্ত হও, কাঁদে না। দেখি। আর কাঁদে না। রাত হয়েছে। রাত্রি মাথা নুয়ে ফেলল। থুতনির সাথে গলা ঠেকে গেছে। জোরে জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করল সে। ভয়ে আতকে উঠছে মন। কখন যেন মামা ফোন করে খারাপ সংবাদ শোনায়। এই মাকে ঘিরেই তো তার যত উথাল পাথাল। জীবনযুদ্ধের উত্তাল ঢেউয়ে সে তো মা নামক খুঁটিটাকে ধরেই আটকে আছে। মা না থাকলে আর কি নিয়ে বাঁচবে? রাত্রিকে কিছুটা শান্ত হতে দেখে নিজেকেও ধাতস্থ করল নিভৃণ। গাল থেকে হাত সরিয়ে কপালের চুল সরিয়ে দিল। সিটবেল্ট বেঁধে দিল। ততক্ষণে কান্নার শব্দ থেমেছে রাত্রির। চোখের মনি লাল। গোলাপি ঠোঁট ফুলে মনে হচ্ছে টোকা দিলই রক্ত গড়িয়ে পড়বে। যেন কোনো রক্তে ভেজা লাল পাপড়ি। নিভৃণ সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিল। কোমল স্বরে বলল, কি হয়েছে আন্টির? খুলে বলো। এভাবে কাঁদলে হবে? আমাকে বলতে হবে তো রে বাবা। রাত্রি ফোপানো কণ্ঠে ওর দিল, মামা হসপিটালে। হসপিটালে কেন? কি হয়েছে? আমি জানি না। আমি কথা শেষ হল না। চোখ বন্ধ হয়ে গেল। পাপড়িগুচ্ছ ভিজে উঠছে আবারও। নিভৃণ সহির দৃষ্টিতে চেয়ে থাকল কিছুক্ষণ। পকেট থেকে ফোন বের করল। সময় দেখল। ড্রাইভ করে চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও ৫-৬ ঘণ্টা লেগেই যাবে। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। গাড়ির চাবি ঘুরিয়ে ব্রেকে হাত চালাতে চালাতে বলল, আচ্ছা ঠিক আছে, জানতে হবে না। তুমি চুপ করে বসো। আমরা পৌঁছে যাব সময় মতো। রাত্রি চোখ মুছল। নাক টেনে ক্ষীণ কণ্ঠে বলল, আপনাকে বিরক্ত করলাম। নিভৃণ আর চোখে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় বলল, কান্না না করলে ঠাটিয়ে দুটো চড় লাগাতাম গালে। আমি কি মারা গেছি? এমন একটা সময় একা না এসে আমাকে বলা যেত না? যদি কিছু হয়ে যেত? খারাপ মানুষের অভাব আছে পৃথিবীতে। ফোন পেয়ে কিভাবে এসেছি তা শুধু আমি জানি। নিভৃণের কণ্ঠে তীব্র ক্ষোভ, চাপা অভিমান, প্রিয়জনের চিন্তায় অস্থির হওয়া প্রেমিকের হাহাকার। রাত্রি প্রত্যুত্তর করল না। চুপটি করে বসে ব্যাগ থেকে ফোন বের করল। কয়েকবার ফোন দিল মামার নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হল না। নিভৃণ লক্ষ্য করল পুরোটাই। কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে বলল, আন্টি না তোমার মামার বাসায় থাকেন? উনারা আছে না সাথে? আছে। তবে এত ভয় পাচ্ছ কেন? রাত্রি ধীর গলায় ওর দিল। উনারা আছে দেখেই ভয় পাচ্ছি। মানে? কিছুক্ষণ চুপ। নিভৃণ ওরের অপেক্ষায়। রাত্রি মুখ তুলে কাতর চোখে তাকাল। এক পলক সেই চোখে চোখ পড়তেই বাকিটা বুঝে ফেলল নিভৃণ। রাত্রি চোখ নামিয়ে নিল। আচমকাই করে বসল এক অদ্ভুত আকুতি, আমার হাতটা একটু ধরবেন প্লিজ? নিভৃণ থতমত খেল। শূন্য চোখে তাকাল। উতলা অবিশ্বাস ঘণ্টা বাজাচ্ছে। মেয়েটা কি সত্যিই নিজ থেকে হাত ধরতে বলছে? নিজের কানকে মিথ্যাবাদীর তকমা লাগিয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে সে বলল, হু।
রাত্রি আবার বলল, ধরুন না। কণ্ঠে কাতরতা, অধৈর্য আবদার, আদুরে মিনতি। প্রেমানুভূতিরা সাদরে অভিবাদন জানিয়ে আলিঙ্গন করে গেল। নিভ্রান হাসল মনে মনে। আলতো করে রাত্রির ছোট্ট নরম হাতটা টেনে নিল নিজের শক্তপোক্ত হাতের মধ্যিখানে। আঙ্গুলে আঙ্গুল ডুবিয়ে ঠোঁটের কাছে এনে আচমকাই তপ্ত এক চুমু খেল উল্টো পিঠে। বলল, কিছু হবে না রাত। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাত্রির চোখে ঘুম নেই। চাতক পাখির মতো সুদূর রাস্তার পানে চেয়ে আছে নির্ঘুম নয়ন। নিভ্রান এক মুহূর্ত বিরতি নেয়নি। গাড়ি থামায়নি। অবসন্ন হাত অবিরাম গাড়ির চাকা ঘুরিয়ে যাচ্ছে রাস্তার বাঁকে বাঁকে। বৃষ্টির সুরের তাল কেটেছে। আকাশের মেঘ ফুরিয়ে গেছে। জলপাতে বিঘ্ন ঘটেছে। নিভ্রান দেখল রাত্রির চোখে দীর্ঘকায় ক্লান্তি। মেয়েটা তবুও চোখের পাতা বুঝতে নারাজ। রাত, ঘুমাও একটু। পৌঁছাতে আরও অনেকক্ষণ। ঘুম আসছে না। বাইরের দিকে তাকিয়েই নির্বিকার ওর দিল রাত্রি। কণ্ঠই বলে দিচ্ছে সে কিছুতেই ঘুমাবে না। নিভ্রান শুধু চেয়ে চেয়ে দেখল পাগল এক সন্তানের মায়ের প্রতি অগাধ ভালোবাসা। হাসপাতালে পৌঁছাল সকাল ৯টা নাগাদ। এদিকের পথঘাট নিভ্রানের চেনা নেই। রাত্রি দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছে। মামাকে ফোনে পেয়েছিল একবার। সদর হাসপাতালে অ্যাডমিট আছে তার মা। কেবিন নাম্বার জেনে নিয়েছিল তখনই বিধায় খুঁজে পেতে সমস্যা হয়নি। রাত্রির ডানহাত নিভ্রানের শক্ত মুঠোয় আবদ্ধ। কেবিনের সামনে যেতেই মামা লিয়াকত হোসেনকে দেখা গেল। সাত সকালে রাত্রিকে দেখে তিনি যথেষ্ট স্বাভাবিক থাকলেও নিভ্রানকে তার পাশে দেখে মুহূর্তেই চেহারার আকার বদলে গেল। কুঞ্চিত হয়ে গেল চোখ। কাছাকাছি আসতেই বাঁকা গলায় প্রশ্ন ছুড়ল, এ কে? রাত্রি বিন্দুমাত্র তোয়াক্কা করল না। মানুষের উল্টো কথাবার্তাকে সে ইহজনমে দাম দেয়নি আর না এখন দিবে। নিভ্রানকে নিয়েও সে বিন্দুমাত্র বিচলিত না। কাঠোকাঠ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ল, মা কেমন আছে? ভেতরে ঢোকা যাবে? ডাক্তার কি বলেছে? আর হয়েছিল কি? আমি তো গতপরশুও কথা বললাম, তখন তো দিব্যি ভালো মানুষ। একদিনে তো কেউ এত অসুস্থ হয়ে যায় না মামা। লিয়াকত হোসেন কপালের ভাঁজের পোর্ত বাড়িয়ে বললেন, তুমি সঙ্গে পোলা মানুষ নিয়ে আইসো কেন? এইসব কেমন বেহায়াপনা? যেটা বলেছি সেটার ওর দিন। কাকে নিয়ে এসেছি সেটা তো আপনার দেখার বিষয় না নিশ্চয়। লিয়াকত হোসেন দমে গেলেন। নিভ্রান তখন মনোযোগ দিয়ে ফোনে কাজ করছে। আজকে অফিসে যেতে পারবে না। তাছাড়া সে যে রাতে বাসা থেকে বেরিয়েছে কেউ জানে না। সময় নিয়ে নিশাদকে লম্বা টেক্সট করে ফোন নামালো সে। রাত্রির আর ভদ্রলোকের কথা কানে এসেছে, কিন্তু মাঝে এক হাত বাড়িয়ে কথা বলেনি। সে জানে তার রাত একাই যথেষ্ট উল্টাপাল্টা মানুষের মুখ বন্ধ করার জন্য। রাত্রির কথার আকারে ইঙ্গিতে বোঝা হয়ে গেছে সামনের লোকটা অতি সম্মানীয় কেউ নন। সুতরাং শ্রদ্ধাভক্তির কোনো মানে হয় না। কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এলো। নিভ্রান তাকে থামিয়ে বলল, এক্সকিউজ মি, এই কেবিনের পেশেন্টের সাথে দেখা করা যাবে? নার্স সম্মতি দিল। বলল, পেশেন্টের জ্ঞান নেই, তবে ভেতরে গেলে সমস্যা হবে না। নিভ্রান আলতো করে রাত্রির হাতে টান দিল। আসো, আন্টির কাছে চলো। রাত্রি নামানো গলায় বলল, বাকি বিষয়ে পরে কথা বলছি মামা। আগে মাকে দেখে আসি। বলে এক পা বাড়িয়ে যেতে গিয়েও থেমে গেল সে। ব্যাগ খুলতে খুলতে বলল, কত টাকা খরচ হয়েছে আপনার? লিয়াকত সাহেব চড়া গলায় ওর দিলেন, ৭,০০০ গেছে। রাত্রি মনে মনে শ্বাস ফেলল। গোলমেলে চিন্তাযুক্ত শ্বাস। তবে বাইরে একেবারেই প্রকাশ পেল না কিছু।
ব্যাগ থেকে 5,000 টাকা বের করে লিয়াকত সাহেবের দিকে এগিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলল, বাকি 2,000 পরে দিব। আমাকে রিসিপ্টটা দেখাবেন। আপনি আদৌ সত্যি বলছেন কিনা আমার তো তা জানা নেই। নিভ্রান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মত্ত হয়ে শুনল তার প্রেয়সীরূপী শান্তশিষ্ট বাঘিনীটার তলোয়ারের মতো ধারালো শব্দবাচন। কে বলবে এই মেয়েটা কয়েক ঘন্টা আগেও তার বুক ভাসিয়ে কাঁদছিল? বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন রুবিনা। কপালে মোটা ব্যান্ডেজ। রাত্রি তার ক্যানেলা লাগানো হাত ধরে কপাল ঠেকিয়ে বসে আছে। চোখ বন্ধ। নিশ্চিত বুঝতে পারছে মায়ের মাথার ভয়াবহ আঘাতটাই তার অসুস্থতার পেছনের রহস্য। আর এই কাজটা যে তার মামির দ্বারাই হয়েছে সে ব্যাপারেও শতভাগ নিশ্চিত। এই জন্যই তার মামির দেখা নেই আশেপাশে। নিভ্রান কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকল। রাত্রি চোখ মেলে তাকাল। দৃষ্টিজোড়ায় রাজ্যের ক্লান্তি। নিভ্রান কাছে এসে আলতো করে মাথার উপর হাত রাখল। নরম গলায় বলল, ডক্টরের সাথে কথা বলেছি রাত। আন্টির কন্ডিশন এখন যথেষ্ট স্টেবল। চিন্তার কিছু নেই। স্যালাইনটা শেষ হোক, তারপর ডক্টর এসে দেখে যাবে। চিন্তা করো না। রাত্রি মাথা নাড়াল। মুখ ফুটে কিছু না বললেও নিভ্রান সহজেই বুঝতে পারছে মেয়েটার মাথা ভর্তি চিন্তা। একই দিনে এতটুকু অনন্ত চিনেছে সে যে রাত্রি মরে গেলেও মুখ ফুটে কিচ্ছু বলবে না। মাথা থেকে হাত সরিয়ে পকেট থেকে ওয়ালেট বের করল সে। আলতো করে রাত্রির হাত টেনে মুঠোয় ধরিয়ে দিয়ে আস্তে করে বলল, রাখো। রাত্রি চকিতে তাকাল। হাতের মধ্য মোটাসোটা ওয়ালেট। নিভ্রান হাতসহ মুঠ করে রেখেছে বিধায় ফিরিয়ে দেয়ার উপায় নেই। আমতা আমতা করল। দ্বিধাগ্রস্ত কণ্ঠ তার, লাগবে না। নিভ্রান স্নান হাসল। একটু ঝুঁকে কানের পিছে চুল গুজে দিতে দিতে মোলায়েম স্বরে বলল, এসব নিয়ে তোমার ভাবতে হবে না রাত। বসো, আমি খাবার নিয়ে আসি। কিছু খাওনি? চোখমুখ শুকিয়ে গেছে। কিন্তু। চুপ, বসো। কি খাবা? আমি নিয়ে আসি। রাত্রি চোখ নামিয়ে নিল। মানুষটা কিভাবে পারে? নিভ্রান হাসল। ফিচেল গলায় বলল, আচ্ছা বলা লাগবে না। আর হসপিটালের বাদবাকি সব বিল দিয়ে দিয়েছি। শুধু তোমার মামার টাকাটা দিয়ে দিও। উনার চাহনিটা আমার জাস্ট সহ্য হচ্ছে না। রাত্রি চোখ পাকিয়ে তাকাল। লোকটা এমন একটা অবস্থায়ও মজা করছে? কিভাবে পারে? রুবিনার জ্ঞান ফিরেছে। চোখ মেলে মেয়েকে মাথার কাছে বসে থাকতে দেখে যেন আত্মা জুড়িয়ে গেল তার। মাকে চোখ খুলতে দেখে মুখে হাসির ঝলক খেলে গেল রাত্রির। ফ্যাকাশে চেহারা উজ্জ্বল হয়ে উঠল। রাতভর নির্ঘুম থাকার ক্লান্তি যেন নিমিষেই কেটে গেল। ক্যানেলা লাগানো কাপা কাপা হাতেই রাত্রির মাথা টেনে কপালে চুমু খেল সে। রাত্রি মিষ্টি করে হাসল। এখন ভালো লাগছে মা? রুবিনা নিষ্প্রাণ স্বরে বলল, তুই কখন আসলি? তোর মামা ফোন দিয়েছিল? উনার তো আছেই এক কথা। টাকা টাকা টাকা। এভাবে বলে না মা। রুবিনা আরও কিছু বলবে তার আগেই নিভ্রান ঢুকল। হাতে খাবারের প্যাকেট। রুবিনাকে সজাগ দেখে বিনয়ী স্বরে সালাম দিল সে। রুবিনা কয়েক সেকেন্ড চেয়ে রইল। রাত্রি এক পলক নিভ্রানের দিকে তাকাল। অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল, আমার বন্ধু। রুবিনা ভ্রু কুঁচকাল। চোখের মনি সরু। ঠোঁটের আগায় গভীর প্রশ্ন। এত বড় ছেলেটা তার মেয়ের বন্ধু? রাত্রি তো এর থেকে বয়সে অনেক ছোট হবে। মায়ের না বলা সন্দেহপ্রবণ প্রশ্নগুলো সহজেই বুঝল রাত্রি। গলা ঝাড়ল সে, খুব ভালো বন্ধু মা। রাতের বেলা যখন তোমার খবর পেলাম তখন বাস পাইনি, তাই উনি গাড়ি করে নিয়ে এসেছেন।
রুবিনার মনের প্রশ্ন পরিষ্কার না হলেও থেমে গেলেন উনি। মেয়ের ওপর যথেষ্ট ভরসা আছে। আবেগ অনুভূতিতে গা ভাসিয়ে দেওয়ার মতো মনমানসিকতা তার মেয়ের কোনো কালেই ছিল না। নিভ্রান নিজেই এগিয়ে এলো এবার। প্যাকেটগুলো রাত্রির হাতে ধরিয়ে অমায়িক হেসে বলল, এখন কেমন আছেন আন্টি? জবাবে রুবিনাও হাসলেন। ছেলেটার হাসিটা খুব আন্তরিক। হাবভাবে প্রাপ্তবয়স্কের একটা গভীর ছাপ আছে। মায়া কণ্ঠে তিনি ওর দিলেন, ভালো বাবা। রাত্রি তখনও খাবারের প্যাকেট খুলেনি দেখে নিভ্রান নিজেই টেনে নিল। পলিথিন থেকে ভেজিটেবল রোলের প্যাকেট বের করল। মোড়ানো কাগজ খুলে মুখের সামনে ধরে বলল, হা করো। রাত্রি হা করল না। খানিক আপত্তি করতেই নীরবে চোখ রাঙাল সে। অর্থ, এখন হা না করলে আমি ধমকাতে বাধ্য হব। রাত্রি মুখ খুলল। এক কামড় খেয়ে চিবাতে চিবাতেই রুবিনার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে একদম নিজের খেয়াল রাখে না আন্টি। রুবিনা আবারও হাসল। একরাশ প্রশান্তি নিয়ে চেয়ে রইল সুন্দর মুহূর্তটায়। ছেলেটার এভাবে যত্নের সহিত খাইয়ে দেয়া, একটু পর পর কপালের চুল সরিয়ে দেয়া, থুতনির নিচে হাত পেতে পড়ে যাওয়া খাবার মুখে তুলে দেয়া সব কি শুধুই বন্ধুত্বের খাতিরে? মামির দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে রয়েছে রাত্রি। চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, শানিত। সেই ধারেই যেন সামনের মানুষ ক্ষতবিক্ষত হয়ে যাবে। রাত্রির মামি লিমা, মধ্যবয়স্ক মহিলা, প্যাঁচানো মস্তিষ্কের অধিকারিণী। রুবিনা তখন বেডসাইডে হেলান দিয়ে নোতবদনে চেয়ে রয়েছে। তার পাশেই রাত্রি। মেয়ের স্বভাব চরিত্র চেনা আছে। এত সহজে সে লিমাকে ছেড়ে দিবে না কখনোই। নিভ্রান তার কাছ ঘেঁষেই দাঁড়িয়ে আছে। রাত্রি প্রশ্ন ছুড়ল, ডাক্তার বলেছে আপনারা যখন মাকে এনেছেন তখন মায়ের মাথায় গুরুতর আঘাত ছিল। রক্তক্ষরণের মৃত্যু পর্যন্ত হতে পারত। আমার প্রশ্ন, সেই আঘাতটা মা পেল কিভাবে? লিমার দৃষ্টি অস্থির। চোর ধরা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। অগোছালো স্বরে বললেন তিনি, কলপারে পড়ে গেছিল। অসাবধানতায়। ধাক্কাটা নিশ্চয়ই আপনিই দিয়েছিলেন মামি? রাত্রির সরাসরি প্রশ্নে থতমত খেয়ে গেল লিমা। আমতা আমতা করে বলল, আমি কেন দিমু? হুঁশ হারিয়ে ফেলল রাত্রি। বসা থেকে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে উঠল, আপনারা কি মানুষ? একজন বয়স্ক মহিলা নিরুপায় হয়ে আপনাদের বাসায় থাকে। কিভাবে পারেন এমন আচরণ করতে? যদি মার কিছু হয়ে যেত? আপনার তো আপন বোন মামা। আপনি কিভাবে পারেন? একটু মায়া হয় না? রুবিনা মৃদু স্বরে তার হাতে টান দিল, রাত মা, চুপ কর। কেন চুপ করব মা? এরকম চলতে থাকলে তো উনারা তোমাকে একদিন মেরাই ফেলবে। তারপর বলবে ভুলে মেরে ফেলেছি। আর আপনারা, মা তো আপনাদের কাছে বিনা পয়সায় থাকে না মামা। আমাদের বাসা বিক্রির টাকা দিয়ে বাবার ঋণ শোধ করার পর বাদবাকি টাকা তো ব্যাংকে আছে। মাসে মাসে সেখান থেকে তো টাকা পান আপনারা। সেটা দিয়েই তো মায়ের প্রয়োজন মিলে যায়। বাড়তি প্রয়োজন হলে আমি পাঠিয়ে দেই। শুধু বাসায় থাকে বলে এত সমস্যা আপনাদের? আমি তো বলেছি ভার্সিটিটা শেষ হলেই মাকে এখান থেকে নিয়ে যাব। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে পারবেন না? এত পাষাণ কেন আপনারা? কেন এত বিবেকহীন? লিমা যেন সুযোগের অপেক্ষাতেই ছিল। সুযোগ বুঝেই সে বলল, তোমার মারে আমরা আর রাখতে পারুমো না। আমাদের এই ঝামেলার শেষ নেই। উনার 2 দিন পরপর অসুখ আর পোহানোর ক্ষমতা নাই আমার। মারে পারলে এখনই নিয়া যাও গা। লিয়াকত হোসেন চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার নীরবতাই বলে দিচ্ছে স্ত্রীর সাথে সে শতভাগ সহমত। রাত্রি ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো,
আপনার মতো খারাপ মানুষ আমি দেখিনি মামি। এরই মাঝে একজন ডাক্তার উকি দিল কেবিনে। এক নজর দেখে বলল, এটা হাসপাতাল, চিৎকার চেঁচামেচির জায়গা নয়। অন্যদের সমস্যা হচ্ছে। উনি চলে যেতেই নিভৃণ মুখ খুলল এবার। আপনাদের আর রাখতে হবে না। আন্টিকে রিলিজ দিল এই আমরা তাকে ঢাকায় নিয়ে যাব। ফাইন। লিয়াকত হোসেন তাচ্ছিল্য করে বললেন, তোমার মাইয়া নতুন নাগর জুটাইছে বুবু। তার তাকদেই তো এত দেমাগ ঝরতেছে। রাত্রি চোখ জ্বলে উঠল। হুঙ্কার দিয়ে উঠল সে, খবরদার মামা। উনাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। আপনারা উনার অতিরিক্ত চাপ আর নিতে না পেরে কথা মাঝেই আটকে গেল। মূর্ছা গেল রাত্রি। শরীর অসাড় হয়ে লুটিয়ে পড়ল রুবিনার কোলের উপর। নিভৃণ এক মুহূর্ত দেরি না করে আলতো করে তাকে উঠিয়ে টেনে বুকে জড়িয়ে ধরল। দুহাতে আগলে ধরে মামা মামির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা বললে আমি ভুলে যেতে বাধ্য হব আপনারা বয়সে কত বড় বা সম্পর্কে কি হন। চলবে।